আমি শান্ত কণ্ঠে বললাম, শর্ত একটাই, তা হলো আমরা এখন যে জমিতে আছি তা আমার ছেলের নামে লিখে দিতে হবে এবং দুটো ঘর করে দিতে হবে। যদি রাজি থাকেন তাহলে আমরা এমন অবৈধভাবে মেলামেশা না করে আল্লাহর শরীয়ত মোতাবেক একটা সম্পর্কে যাই। তাহলে অন্তত এইসব পাপ থেকে মুক্তি পাব এবং পরপারে সুখে থাকব। আজিজ চাচা হয়তো আমার মুখে এমন প্রস্তাব আশা করেনি, তাই কিছুটা হতবাক দেখাচ্ছিল ওনাকে। উনি আমাকে বললেন, এই বয়সে বিয়ের কথা বললে ছেলেমেয়েরা কি ভাববে আর পাড়া প্রতিবেশীরা কি ভাববেন? তার চেয়ে আমার দেওয়া প্রস্তাবে রাজি হয়ে যাও। আনন্দ কি শুধু আমার একার হবে? তুমিও এতদিনের অপূর্ণ যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পাবে, আর আমিও। কেউ কিছু জানবেও না। টাকা পয়সা জায়গা জমি চাও, দিব, কিন্তু এই বয়সে বিয়ে করা সমাজের চোখে খারাপ দেখায়। ওনার বলা কথাগুলো শুনে বুঝতে পারছি কতটা নির্লজ্জ এবং অমানুষ। মানুষের ভয়ে গোপনে পাপ করতে রাজি, কিন্তু আল্লাহর ভয়ে পাপ থেকে বিরত থাকতে রাজি না। আমি ওনাকে বললাম, আপনার যথেষ্ট বয়স হয়েছে, মানুষের হায়াত মুহূর্তের কথা বলা যায় না। এমন ব্যভিচার করার পরে আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনি? আমার কথাগুলো নিরিবিলিতে বসে একটু ভেবে দেখবেন। আমি সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। হিমেলকে রেখে এসেছি, হয়তো এতক্ষণ কান্না শুরু করেছে। যতদূর সম্ভব তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। মা আমাকে দেখে জিজ্ঞেস করে, এতক্ষণ কই ছিলে? আজিজ চাচার সাথে কথা বলতে গিয়েছিলাম। কেন, কি কথা বললি ওই বেয়াদব মানুষের সাথে? নিজের প্রতিবন্ধী সন্তান এবং তোমাদের জীবনে এক বিন্দু সুখের জন্য সব করতে রাজি আমি। তাই ওনাকে বললাম, যদি জায়গা দিয়ে আমাদের বাড়ি করে দেয় তাহলে আমি ওনার কথা মতো চলবো। সাথে সাথে মা আমাকে ঠাস করে থাপ্পড় মারেন এবং বলে, নির্লজ্জ হয়ে যাচ্ছিস দিন দিন। দরকার হয় মা ছেলে সবাই মিলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করব, তবে এইসব পাপের বাড়িতে থাকবো না। মায়ের এমন কথাতে মনটা ভরে গেল। এত কষ্টের মধ্যে থেকেও নিজেদের সামান্য সুখের জন্য আমার বিন্দুমাত্র ক্ষতি হতে দিতে নারাজ। মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে সব কথা খুলে বলি। এখনো মা আমাকে এইসব কথা বলতে নিষেধ করে। এত বয়স্ক মানুষের সাথে কোনোভাবে আমাকে বিয়ে দিবেন না। হয়তো পৃথিবীর কোনো মাই তার মেয়ের এত বড় ক্ষতি চান না। কেটে গেছে 2-3 দিন, এখনো আজিজ চাচার লোকজন বা উনি নিজে আমাদের বাড়িতে বা আমার কাছে আসেননি। হয়তো ওনার সিদ্ধান্ত বদলে ফেলেছেন, হয়তো বুঝতে পেরেছেন জীবনের শেষ প্রান্তে এমন পাপ করা ঠিক হবে না। বিকালে হিমেলকে নিয়ে বসে আছি, এমন মুহূর্তে আজিজ চাচা বাবাকে বলে উনি আমাকে বিয়ে করতে চান। যেহেতু আমি আগে থেকে বাড়ির সবাইকে বলেছি এমন প্রস্তাব আমি নিজে দিয়ে এসেছি, তাই আপত্তি থাকলেও আমত করেনি কেউ। আজিজ চাচা এই জমির কাগজপত্র ঠিক করে সামনের বুধবার রেজিস্ট্রি অফিসে যাবেন এবং আমাদেরও যেতে বলেন। যেহেতু আমার আর সুজনের এখনো তালাক হয়নি, তাই আমাকে শরীয়ত মোতাবেক এখনই বিয়ে করা সম্ভব না। জমি রেজিস্টার হওয়ার পরের দিন আমাকে দিয়ে তালাক কার্যকর করাতে চান তিনি। তারপর আমাদের এই বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করতে করতে 90 দিন, এর মধ্যে ইদ্যত পূর্ণ হবে। যেই কথা সেই কাজ। গতকাল জমি রেজিস্ট্রি হয়েছে আর আজ আমাকে কাজের কাছে এনেছেন তালাক করাতে। স্বামী স্ত্রীর নামক সম্পর্কটা আমার আর সুজনের আদৌ ছিল কিনা, কিন্তু তারপরেও কেন আমার এত কষ্ট হচ্ছে তালাক দিতে। কান্নাগুলো জমা হয়ে গলার মাঝে আটকে থেকে ব্যথা দিচ্ছে। কোনো রকম চোখের পানি সামলে কাগজে সই করে বেরিয়ে আসে। বাড়ির কাজ সম্পূর্ণ করতে ইট বালি আসতে শুরু করেছে। মাঝে মাঝে আজিজ চাচা বাজার করে পাঠিয়ে দেন। গ্রামের মানুষ আমাদের দু চোখের কুটিয়ে দেখতে পারে না। আর আমার নামে গ্রামের মানুষের মুখে মুখে হাজারো নিন্দা কথা। এবার নাকি রাঘব বোয়ালে হাত দিয়েছি। অনেক আগে থেকে আমাদের সম্পর্ক ছিল, কিন্তু এতদিন মানুষ বুঝতে পারেনি এমন নানান রকম নিন্দা কথা। যেসব মানুষ আমাকে এতদিন কুনজরে দেখেছিল তারা এখন উঠে পড়ে লেগেছে শেষ মুহূর্তে একটু মজা নিতে। বুড়োর চেয়ে বেশি সুখ দিতে পারবে এমন কিছু খারাপ কথা নির্দ্বিধায় বলে ফেলে। প্রায় 1 মাস পরে সুজনের কাছে তালাকনামা পৌঁছায়। সুজন এই তালাক মানতে রাজি না, তাই সে আজ আমাদের বাড়িতে এসে ধমকাধমকি শুরু করে। আমি এই তালাক মানি না, আমার বউকে আমি এখনই নিয়ে যাব, এই সেই অমুক তমুক ইত্যাদি। হঠাৎ করে আমাদের বাড়িতে এমন সার্কাস চলা দেখে বিনা পয়সার অনেক দর্শক জমেছে। আমি ঘরের মধ্যে হিমেলকে নিয়ে চুপচাপ বসে আছি। দিন গড়িয়ে সন্ধ্যা হওয়ার উপক্রম, কিন্তু সুজনের নাটক শেষ হচ্ছে না। কিছুক্ষণ পরে আজিজ চাচা বেশ কিছু লোকজন নিয়ে আমাদের বাড়িতে আসেন এবং সুজনকে শাসিয়ে তাড়িয়ে দিলেন। ওই দিনের পরে সুজন আর কখনো ফিরে আসেনি।
কিন্তু আজিজ চাচা মাঝে মাঝে আসেন, চুলে এবং দাড়িতে কলপ দিয়ে আসেন। হয়তো অল্প বয়সী মেয়েকে বিয়ে করার আনন্দে ওনারও শখ বয়সকে লুকানোর। মাঝে মাঝে হিমেলকে জিনিসপত্র দেওয়ার অজুহাতে আমার সাথে কথা বলেন। আমি কথার ফাঁকে চাচা বললে উনি রেগে যেতেন আর চাচা ডাকতে নিষেধ করতেন। আজ আজিজের স্বপ্ন পূরণের দিন। চুপি চুপি আজ আমাদের বিয়ে সমাপ্ত হলো। কুড়ে ঘরে আসমানি এখন রাজরানী। লোকে মুখে শোনা যায় বয়স্করা নাকি বউকে বেশি আদর করে। হয়তো আমিও এমন সোনায় সোহাগা বউ হব। এতদিন পরে হয়তো একটু ভালো পোশাক, ভালো খাবার, ভালো ঘরবাড়ি পাবো। সারা জীবন দুঃখের মধ্যে থেকে থেকে ভুলে গেছি সুখ কি, দেখতে কেমন। তাই তো সুখ সন্ধানী জীবন আমার নতুন স্বপ্নের আলাপনা আঁকতে শুরু করেছে। হ্যাঁ, অবশেষে বিয়ে হয়ে গেছে এই বুড়ো মানুষের সাথে। ওনাকে দেখে আমার গা ঘিনঘিন করছে। এই মানুষকে কিভাবে নিজের শরীর দেখাবো? স্বামী স্ত্রী মিলনে কি শুধু শরীরের মিলন হয় নাকি মনেরও মিলন হয়? যদি মনের মিলন হয়েই থাকে তাহলে সেই মিলন আমার এই জীবনে আর আসবে না। বর্তমান বাড়ির ভিতর থেকে গেট আটকানো, অনেক বড় দালান বাড়ি। অনেক ডাকাডাকির পরে প্রায় আমার সমবয়সী একটা মেয়ে গেট খুলে দিল। মনে হয় এটা ছেলের বউ। মেয়েটা গেট খুলে চলে গেছে আর ওনার ছেলে কি কি সব কথা বলে গালাগালি করা শুরু করেছে। বাপ ছেলের ঝগড়া দেখে বুঝতে পারলাম সুখ কেমন তা কখনো দেখতেই পাবো না। ঘরে এসে দেখি ঘরে কোনো জিনিসপত্র নেই। একটা পুরনো চৌকি, তাতে দুটো বালিশ আর একটা আধা পুরনো কাঁথা। এমন বড় বাড়িতে ঘরের জিনিসপত্র দেখে অবাক হলাম। এই ঘর আর সুজনের ঘর প্রায় একই ছিল, শুধু এটা পাকা বাড়ি। আজিজ হয়তো বুঝতে পারছে আমি কি ভাবছি, তাই সে বলেন আরিফ ওর মাকে খুব ভালোবাসে, তাই ওর মায়ের ব্যবহার করার জিনিসপত্র নিয়ে গেছে। আবারও বুঝলাম কি সহ্য করতে হবে আমাকে। ছেলেমেয়েরা নানান রকমভাবে বাধা সৃষ্টি করেছে বিয়ে আটকাতে, কিন্তু কোনোভাবে সফল হয়নি। তারা ভাবছে আমার পাল্লায় পড়ে ওদের বাবা খারাপ হয়ে গেছে, তাই সব দোষ আমাকে দিচ্ছে। আজিজের চাহনি খুসখুস করে নড়াচড়া দেখে অসহ্য যন্ত্রণা হচ্ছে। এমন সময় একটা পিল এনে খেতে বলে আমাকে। আমি তো অবাকের শীর্ষস্থানে পৌঁছে গেলাম। ওনার কি একটু লজ্জা করছে না? মেয়ের বয়সে একটা মেয়ের সাথে এইসব করার কথা ভেবে। ছেলে মানুষ হয়তো এমনই হয়। যাই হোক, আমি ওনাকে বললাম এইসব খেতে হবে না, কিন্তু উনি কোনো রিস্ক নিতে চান না। ওনার ছেলে মেয়েরা নাকি শর্ত দিয়েছেন বাচ্চা আর ওদের মায়ের কোনো জিনিস আমার নেওয়া যাবে না। বিয়েটা যখন হয়ে গেছে তখন জোর খাটিয়ে দূরে থাকা সম্ভব না। সম্পূর্ণ একতরফাভাবে আজিজ তার চাহিদা পূরণ করে নিল। আজিজ ঘুমিয়েছে, কিন্তু ঘুম নাই আমার চোখে। পুরো জীবনে হিসাব কষতে বসেছি। একদিন দুই দিন নয়, বাকিটা জীবন কি আমি এইভাবে থাকতে পারবো? হিমেল হয়তো অনেক কান্না করছে। আল্লাহ গরিবদের জীবনকে এত দুর্বিষহ করেন কেন? কোনো রকম জেগে জেগে রাত পার করলাম। খুব ভোরে পবিত্র হয়ে আজিজ নামাজ পড়তে মসজিদে যায় এবং আমাকেও পড়তে বলেন। সকাল হতে না হতেই আজিজের মেয়ে দরজায় তালা দিয়ে দেয়। ওইটা ওর মায়ের ঘর, তাই ওই ঘরে আমার মতো মেয়েকে ঢুকতে দেবে না। মেয়েটার মুখের ভাষা এত খারাপ, যা মুখে আসে তাই বলে দিচ্ছে। এমন সময় আজিজ বাড়িতে আসে আর মেয়েকে থাপ্পড় মারে। সাথে সাথে মেয়েটার হাতের কাছে থাকা কাঁচের জগ আমার দিকে ছুঁড়ে মারে, আর আমার কপালে লেগে অনেকখানি জায়গা কেটে গড়গড়িয়ে রক্ত বের হতে শুরু করে। স্পষ্ট বুঝতে পারছি ছেলে মেয়ের অমতে আমাকে বিয়ে করেছে, আর আমি শুধু শুধু নিজের সন্তান এবং বাবা মায়ের কথা ভেবে আবারও আগুনে ঝাঁপ দিলাম। আমি হাত দিয়ে কপাল শক্ত করে চেপে ধরে আছি, আর অন্যদিকে আজিজের ছেলেমেয়েরা আমাকে তালাক দেওয়ার জন্য ঝগড়া করে চলেছে।